জয় জগন্নাথ। রথের দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। শুভ রথযাত্রা। মানুষের চাওয়া পাওয়ার উপরে গিয়ে যদি কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, শুধু ভালোবাসাই থাকবে, আর যার মধ্যে মায়া মমতা অফুরন্ত লুকিয়ে থাকবে। জগন্নাথ মহাপ্রভু খুব নরম মনের, তার কাছে যা চাওয়া হয় তিনি সেটাই দেন। কারোর কিছু মনস্কামনা পূর্ণ থাকলে একটু মন ভরে জগন্নাথকে ডেকে দেখবে, তিনি সবটা শুনে নেবেন। কিন্তু যদি কিছু না পেয়ে থাকো, জগন্নাথ মহাপ্রভুকে ডেকেও না পেয়ে থাকো, তখন দোষ দিও না, কারণ জানবে সেটা তোমার ভাগ্যে ছিল না বা সেটা তোমার জন্য নয়, তার জন্যেই ভগবান দেননি। সেটাতেই হয়তো তোমার কোনো ভালো লুকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসাস ডায়েরিজের একটা নতুন সুন্দর সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকালে উঠেই মেয়েটাকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। দেন এখন হাজব্যান্ড মশাই উঠে গেছে, তার মধ্যে আমি নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম, একটু প্যাম্পার করে নিলাম, চুল টুল আঁচড়ে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। এখন দুজন মিলে একসাথে চা টাইম মানে টি টাইমটা এনজয় করব। আমি এখানে কিছু কারণে খুব রেগেছিলাম, তো এই যে দেখো চিয়ার্স করতে চাইছে, আমি করতে চাইছি না, মানে রাগটা দেখাচ্ছি আর কি, কথা না বলে। আমি আমার রাগ দেখাবার ধরনটা এইভাবেই করি যে আমি ঝগড়াঝাটি করব না, আমি চুপ থাকবো, কোনো কথাই বলবো না। তারপরে যখন ও অনেকটা কথা বলবে তখন গিয়ে আবার আমি কথা বলি। প্রত্যেকটা সম্পর্কের সমীকরণ এটাই হওয়া উচিত, বেশি কথা না বলে, বেশি ঝগড়া ঝামেলা না করে নিজেদের মধ্যে আপোষ করে নেওয়া। অবশ্যই যে কোনো এক তরফ থেকে আপোষটা এলে খুব ভালো হয়। যেমন আমি যখনই রেগে থাকি, আমার হাজব্যান্ড আগে থাকতে এসে সে রাগটা মেটায়। এটাই হয়তো ভালো থাকার একটা আলাদাই সমীকরণ বলতে পারো। যাই হোক, এখন আজকে অনেক কটা শাক নিয়ে এসেছিলো, সেই শাক কবে থেকে এনে রেখেছে আর করাই হয়নি গো, তো সেগুলিই এখন বাছতে বসেছি। দেখবে শাক কিন্তু বেশি দিন ভালো থাকে না, কিন্তু আমি যেভাবে রাখি এভাবে কিন্তু অনেক দিন যাবৎ শাক ভালো থাকে। এই শাকগুলো বেশ অনেক দিন আগে আনা। আমি কি করেছিলাম, শাকের আঁটিটা খুলে ফেলে দিয়েছিলাম, নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের তলায়, দিয়ে পরে একটা ফ্রেশ চিকচিকিতে ভরে ভেজিজের বক্সে ঢুকিয়ে রেখেছিলাম। এখনও শাকগুলো দেখো কতটা ফ্রেশ রয়েছে। কিছুটা ভালো পেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, তেমন এই গ্রিন ভেজিসগুলো বাছতে অনেক কষ্ট করতে হয়। শাক বাছতে ভীষণ পরিশ্রমের কাজ আর অনেকটা ধৈর্য লাগে। আগে দেখতাম আমার ঠাকুমা বসে বসে কুটকুট করে শাক বাছত, বেশ সুবিধা। ঘরে কোনো বয়স্ক মহিলা থাকলে শাক বেছে দেওয়া, সবজি কেটে দেওয়া, এই সমস্ত কাজগুলো করে দেয় টুকটুক করে বসে বসে। কিন্তু আমাদের তো এখন একার সংসার, সবটাই নিজে হাতে করতে হয়। কিন্তু তবুও চেষ্টা করি গ্রিন ভেজিসের মধ্যে শাকটা খুব পরিমাণ খেতে, কারণ শাকের মধ্যে অনেক অনেক উপকারিতা আছে। আজকে সকাল থেকে উঠতে না উঠতেই আমার হাতে একটা একটা করে জিনিস অনিষ্ট হচ্ছে, জানি না কেন। প্রত্যেকটা দিন তো সমান যায় না, আজকে একটা খারাপ দিন। যখনই অ্যাকোয়াগার্ডটা আমি চালাতে গেছি, অ্যাকোয়াগার্ডটা টুক করে ভেঙে খুলে গেল কলটা, এবং তারপরে আর জলই পড়ছে না। সে মেয়েকে এক যুদ্ধ করে আমি স্কুল পাঠালাম। কিন্তু যাই হোক, অ্যাকোয়াগার্ডটা হাজব্যান্ড মশাইকে বললাম যে তুমি একটু দেখে দাও, যদি পারো ভালো, না হলে আবার লোক ডাকতে হবে। ওই কলের শেডটা অর্ডার দিলে সেটা 7 days মতো লাগবে, তার আগে আসবে না। সে একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে জলের। আমাদের বাড়ি যখন ছিল তখন ওখানে ট্যাপ কল ছিল, সময় সময় জল আসতো। এখানে তো আর সেসবের কোনো ব্যাপার নেই, ট্যাঙ্কি থেকে জল আসছে। যদিও আমাদের এখানে ফিল্টার লাগানো আছে, ট্যাঙ্কির জলটা ফিল্টার হয়ে তারপরে আমাদের ঘরে আসে, বাট তবুও ওটা তো খেতে ইচ্ছা করে না অ্যাকোয়াগার্ড থেকে, যতক্ষণ না সেটাকে ফ্রেশ হয়ে আসছে।
বেশ অনেক কটা জামা কাপড় জমেছিল, আমি সে কটাকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে তারপরে শাক বাছতে বসেছি, যাতে আমার শাক বাছতে বাছতে ওদিকে ওয়াশিং মেশিনটার কাচাটাও খানিকটা এগিয়ে যায়। কারণ ওয়াশিং মেশিনে কাচতে বেশ অনেকটা সময় লাগে। প্রথমে জল দেবে, তারপরে সেটাকে সোক করবে, তারপরে সেটাকে সার্ফ দিয়ে আবার খানিকক্ষণ সোক করে রাখবে, তারপরে ওয়াশ করবে, তারপরে ড্রেন করবে, তারপরে ড্রাই করবে। বিশাল একটা প্রসিডিওরের মধ্যে চলে। মোটামুটি 45 মিনিট 40 মিনিটের মতো তো সময় লাগেই। তো এখন মোটামুটি জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, আমি বার করছি একে একে। আমি সাধারণত শাড়ি ওয়াশিং মেশিনে কাচি না, আজকে প্রথম কাচতে দিয়েছি, দেখি রেজাল্ট কি বেরোচ্ছে, তাহলে এখানে কাচা যাবে। আমি আমার যত শাড়ি আছে আমি ড্রাই ওয়াশ করতে দিই, কারণ আমার মনে হয় জড়ো জড়ো হয়ে যাবে, ভালো থাকবে না, তার জন্য আমি একদমই ওয়াশিং মেশিনে শাড়ি কাচি না। আজকে প্রথম কাচলাম। ওয়াশিং মেশিনের শাড়িটা দেখলাম এমনি ভালোই কাঁচা হয়েছে, কিন্তু বড্ড জড়ো জড়ো হয়ে গেছে। ও আমার শাড়িটাকে আমাকে আয়রন করতে হবে, না হলে পরতে পারবো না। সিল্কের শাড়ি, সেটাও আয়রন করা একটা চাপের ব্যাপার। যদিও সিস্টেমে উলেন দিয়ে আয়রন করাই যেতে পারে, কিন্তু আয়রন না করলে ওই জড়ো জড়ো শাড়িটা ঘরে পরে নিতে হবে। আর ঘরে আমি আস্তে আস্তে খুব একটা শাড়ি পরি না, তো সেক্ষেত্রে আমাকে আয়রন না করে উপায় নেই। তো যাই হোক, এখন মেলে দিই, তারপরে শুকিয়ে গেলে দেখা যাবে, কিছু একটা করা যাবে না হয়। চলো এখন জামা কাপড় কটা মেলে নিই, তারপরে গিয়ে আমার যে অ্যাকোয়াগার্ডটা আছে ওটা খুলেছে হাজব্যান্ড মশাই, নিয়ে দেখলো যে একটা টুকরো টানাটানিতে ভেঙে গেছে। তো সেখানটাও বললো যে দেখি যদি রিপেয়ার করা যায়। ও নিজে নিজে অনেক কিছু করতে পারে। আমার হাজব্যান্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সো দ্যাট ও অনেক কিছু পারে, যেটা অনেকে পারে না। তো খুলেছে, তো আমি ভাবলাম এই সুযোগে খুলেইছে যখন, ওপরের যে খোলসটা থাকে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। কারণ রান্নাঘরে থাকার কারণে খুব তেলচিট জমে, আর লাগানো থাকা অবস্থায় খুব একটা ভালোভাবে পরিষ্কার করা যায় না। অলদো আমি চেষ্টা করি সব কিছুই পরিষ্কার রাখার। আজকে রান্নার খুব একটা তামঝাম নেই, সেই আছে আমার ফেভারিট ইলিশ, ওটাই করব। আর ইলিশ হচ্ছে খেতে সব থেকে সুস্বাদু, আর সব থেকে কম সময়ে আর কম ইনগ্রিডিয়েন্টের মধ্যে রান্না হয়ে যায়। আর ইলিশ হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, এখন জামা কাপড় কটা মিলে নিই, তারপরে চলো ওই ঘরে যাওয়া যাক। এই যে দেখো, অ্যাকোয়াগার্ডটা খুলেছে হাজব্যান্ড মশাই, নিয়ে এই যে ওপরের যে কভারটা আছে এটা পরিষ্কার করছি। ওটা ওই যে স্কচ ব্রাইট দিয়ে একটুখানি সাবান দিয়ে ঘষে নেবো, দিয়ে পরে ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবো। ধোয়া যাবে না, কারণ অনেক তার আছে, এটাকে আবার লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে, তার জন্য এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের যদি এরকম অপরিষ্কার থাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো, খুবই চটজলদি সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায়, আর খুবই বেশি ভালো, একদম মনে হবে দেখে নতুন হয়ে গেল। অ্যাকোয়াগার্ডের কভারের ওপরটা পরিষ্কার করে নিই, ততক্ষণে তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর তার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে। এখন এই যে উপরের অংশটা আছে এটা লাগাবার চেষ্টা করছি দুজন মিলে। মোটামুটি ওটা ফিক্সড করে দিয়েছে, ফেভিকুইক দিয়ে চিটিয়ে দিয়েছে, এখন কাজ চলবে। তারপরে আবার অর্ডার দিয়ে আনিয়ে চেঞ্জ করে নিলেই হবে। আপাতত 7 দিন তো কাজ চলবে, না হলে 7 দিন জল ছাড়া চলবে কি করে, আর জল ছাড়া তো জীবন অচল। যাই হোক, এখন চলে এসেছি চান টান করতে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ঝটাপট কয়েকটা কাপড় জামা আছে সে কটাকে কেচে তারপরে চান করে নেবো।
রেগুলার অভ্যেসের মধ্যে নিজেকে অচল না করে এই সমস্ত অভ্যেসগুলো একটু করে করা উচিত, যেগুলো আমাদেরকে সচল রাখবে এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আমি মনে করি আমি জিমে গিয়ে এই সমস্ত জিনিসগুলোকেই আবার পুনরায় রিপিট করার থেকে ঘরের মধ্যে ঘরের কাজ দিয়ে নিজের জিমটাকে করে নেব। কারণ তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবে আগেকার দিনের মহিলারা প্রচুর পরিমাণে খাটতো, ধান সিদ্ধ করতো, ধান ছাড়াই করতো, কাপড় কাচতো, ঘর নেতা দিত উবু হয়ে হয়ে। তো সেই সমস্ত কাজের মধ্যেই তাদের এক্সারসাইজটা হয়ে যেত আর তারা যথেষ্ট স্লিম আর ফিট থাকতো। যত দিন এগিয়েছে, যত টেকনোলজি ভালো উন্নত হয়ে এসছে, আমাদের কাজকে যত কমিয়ে দিতে থেকেছে, তত আমরা মোটা হতে থেকেছি, আমরা ঘরের মহিলারা মোটা হতে থেকেছি। কারণ ঘরের কাজটা আমরা ঠিকই করছি, একটা ওয়াশিং মেশিনে কাপড় কাচতে গেলেও যথেষ্ট খাটনি আর পরিশ্রম আছে, যে পরিশ্রম নেই সেটা নয়, কিন্তু ওই যে পরিশ্রমটা করবার জন্যে উবু হয়ে বসা, উবু হয়ে কাজ করা, এই সমস্তগুলো করতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত কিছু করতে হয়। আজকালকার দিনের মডার্ন জামানাতে ম্যাক্সিমাম কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, তার জন্যে শরীরটা বেন্ড হয় না, শরীরটা স্ট্রেচ হয় না, তার ফলে এক্সারসাইজ করতে আমাদেরকে পুনরায় জিমে যেতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো জামা কাপড় কটা কেচে নিই, কি বলো? ঘরে তোমার যতই দামি ওয়াশিং মেশিন থাকুক না কেন, কিছু কিছু জিনিস হাতে কাচতে তুমি বাধ্য, সেগুলো ওয়াশিং মেশিন কখনোই কেচে উঠতে পারবে না। যেমন হচ্ছে পাপোশ, পাপোশের মধ্যে কিছু কিছু পাপোশ থাকে রবার জাতীয়, সেগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, তাই না? তো সেইগুলোর মধ্যেই একটা পাপোশ আমার রান্নাঘরে ইউজ করি, সেটা আজকে ভিজিয়েছি, সেটা আজকে পরিষ্কার করব। এখন মেয়েটা স্কার্ট একটা জমেছিল, সেটা পরিষ্কার করছি। স্কার্টগুলো এত নোংরা করে আসে, ওই স্কুলে যেখানে সেখানে বসে মাঠে ঘাটে খেলে, নিয়ে খুব চিট হয়ে যায়। তো স্কার্টগুলো আমাকে একটু ব্রাশে করে ঘষেই পরিষ্কার করতে হয়। এই যে দেখো পাপোশটা, এটা একটা সাবান জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এটা একটুখানি ব্রাশে করে আর সাবান দিয়ে লাগিয়ে এইভাবে ঘষে দিচ্ছি, সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রচুর ময়লা বেরোলো, একটা পাপোশ কাচলে ভীষণ ভীষণ ময়লা বেরোয়, কিন্তু পাপোশ কাচাটা খুব ইম্পর্ট্যান্ট। পাপোশের মধ্যে পা দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, আর পাপোশে অনেকটা কিন্তু ময়লা চুষে নেয়। ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, হাইজিন মেনটেন রাখি, তবেই তো ঘরে লক্ষ্মী বাস করবে, না হলে অলক্ষ্মীর আড্ডা হবে। এইগুলো করার পর একবারে আমি চান করে বেরিয়ে পুজো করব, দিয়ে লাঞ্চে বসবো। আজকে লাঞ্চের জন্য করেছিলাম ইলিশের পাতলা ঝাল, আর তার সাথে আলু সিদ্ধ, আর তার সাথে করেছিলাম একটু শাক ভাজা। যেমন দেখলে সকালবেলা শাকটা বেঁচেছিলাম, তো শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম। শাক যদি কেউ রসুন ফোড়ন দিয়ে নাও খেতে চায়, রসুন ভাজাটা খাওয়া উপকার বলে আমি রসুনটা দিই, নাহলে কিন্তু এমনিও শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমার এখানে পাপোশটা পরিষ্কার হয়ে গেল, এটাকে আমি ঝুলিয়ে রাখছি, এটা জল ঝরে গেলে বাইরে মেলে দেবো। এই যে দেখো ইলিশ করেছি আজকে, ইলিশের পেটটাতে দেখো কতটা বড় ডিম রয়েছে। এই ডিমটা খেতে ভীষণ টেস্টি লাগে, ভীষণ মজাদার লাগে। আর ইলিশের ডিম আলাদা করেই কিনতে পাওয়া যায়, অনেকে ইলিশের ডিম আলাদা করে কিনে ভেজে খায়, কারণ ওটা অন্যরকমই স্বাদ লাগে যেহেতু। আজ আর আম নেই, আজ রয়েছে দই আর গন্ধরাজ লেবু সঙ্গে, বাস এই দিয়েই আজকে আমরা লাঞ্চটা করব। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা ভালো করে কাটাও, অনেক হাসি খুশিভাবে দিনটা কাটাও। মনে রাখবে, একটা নতুন সকাল, নতুন দিনের সূচনা, নতুন ভালো থাকার জন্যে।